হাই, তুমি কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ কিন্তু এই 5টি মারাত্মক ভুল তুমি বারবার করছো? তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। আমি আমার সরকারি চাকরি পাওয়ার অভিজ্ঞতা থেকে বলবো, এই 5টি ভুল আমরা সাধারণত বারবার করি, আর সেই কারণেই হয়তো আমরা আমাদের লক্ষ্যের দিকে পৌঁছতে তাড়াতাড়ি পারি না। তো চলো আজকে তোমাদেরকে 5টি ভুল এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য 5টি দারুণ টিপস দেবো, তাই ভিডিওটি তোমরা শেষ অবধি অবশ্যই দেখবে। আর হ্যাঁ, তোমরা যারা এখন পর্যন্ত ইন্টারভিউ নিয়ে করা আমার লাস্ট ভিডিওটি দেখোনি, যেখানে আমি ইন্টারভিউকে একদম স্টেপ বাই স্টেপ বলেছি, অর্থাৎ তোমরা কিভাবে দরজা খুলে ভেতরে ঢুকবে এবং সেখানে কিভাবে ইন্টারভিউ চালাবে এবং কিভাবে শেষ অবধি বেরিয়ে আসবে, সবটা নিয়ে করা এই ভিডিওটি, যার লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা কি দিয়ে দিবে। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে কিনা এই ধরনের ভিডিও যেগুলো ক্যারিয়ারের জন্য আমি পরপর করে যাব, তোমরা তার নোটিফিকেশনটা সবচেয়ে আগে পেয়ে যাও। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটি। ধরো একটা নাবিক সমুদ্র অভিযানে বেরিয়েছে আর তার হাতে নেই কোনো কম্পাস এবং নেই কোনো মানচিত্র, তাহলে মাঝ সমুদ্রে তার হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা কি খুব বেশি নয়? এক্স্যাক্টলি এই ভুলটাই আমরা আমাদের প্রিপারেশনের ক্ষেত্রে প্রথম করে থাকি। সেটা হচ্ছে যে আমি আমার অনেক স্টুডেন্টকেও দেখেছি যে সে পাতার পর পাতা উল্টে পড়ে যাচ্ছে, কিন্তু এভাবে যদি পাতার পর পাতা উল্টে পড়তে হয় তাহলে এতগুলো সাবজেক্ট শেষ করতে কতদিন লাগতে পারে তার একটা হিসেব করেছো কি? সম্ভব না অতটা টাইম দেওয়া। তাহলে এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, হার্ড ওয়ার্কিং শুধু নয়, তার সাথে স্মার্ট ওয়ার্কিং। আচ্ছা, স্মার্ট ওয়ার্কিং কি করে হয়? স্মার্ট ওয়ার্কিং তাকেই বলে যখন হার্ড ওয়ার্কিংটা একটা প্ল্যানিং অনুযায়ী হয়। তাহলে প্রথমে আমাদেরকে করে নিতে হবে একটা প্ল্যানিং। চলো আমি তোমাদেরকে একটা প্ল্যানিং সাজেস্ট করছি। কিরকম? তোমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য নাও 5 দিন করে, ধরে নাও তোমাদের 10টা সাবজেক্ট, তাহলে সেক্ষেত্রে লাগবে 50 দিন, অর্থাৎ 1.5 মাসে তোমাদের কিন্তু একটা ওভারঅল বেস প্রিপারেশন হয়ে যাবে। এবার এই 5 দিনটাকেও চলো আমরা ছোট ছোট করে ভাগ করে নিই। প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের ফিল্ডের, যেহেতু এখন সমস্তগুলো প্রায় এমসিকিউ টাইপ প্যাটার্নের কোয়েশ্চেনই হয়, তাই তোমাদের ফিল্ডের একটা স্ট্যান্ডার্ড বই নিয়ে নাও। এবার বইটাকেই প্রথমে খোলো, প্রথমে টেক্সট বই খুলতে যাবে না, বইটাকে খুলে প্রথমে 50টা কোয়েশ্চেনকে খুব ভালোভাবে দেখে নাও বা পড়ে নাও। তাহলে তোমার দুটো জিনিস হবে, একটা হচ্ছে প্রশ্ন বুঝতে পারবে, দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার কোন কোন জায়গায় তোমার শর্টকামিংস গুলো আছে বা তোমার পড়া হয়নি সেগুলো জানতে পেরে যাবে। এবার কোয়েশ্চেন ব্যাংকটাকে বন্ধ করে তোমার টেক্সট বইটা পড়া শুরু করো। এইবার টেক্সট বইটা পড়ার জন্য তোমার সময় নাও 2 দিন। টার্গেট রাখো যে 2 দিনের মধ্যে তুমি মোটামুটি সমস্ত চ্যাপ্টার গুলোকে কমপ্লিট করবার বা ধরবার চেষ্টা করবে। 3rd দিন তোমরা কোয়েশ্চেন ব্যাংকটাকে খোলো এবং সেখান থেকে প্রথম 200টা কোয়েশ্চেন বা 150টা কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করো, এবং তার সাথে সাথে যেখানে পারবে না টেক্সট বই খুলে খুলে সলভ গুলো নাও, ঠিক আছে? এবং 4th এবং 5th ডেটাকে রাখো এই পুরো ব্যাপারটাকে গুটিয়ে নেওয়ার জন্য, মানে আবার টেক্সট বইটাকে খুলে আবার সবটাকে পড়ে নেওয়ার জন্য। কেন কি এতক্ষণে তুমি তোমার সাবজেক্টের ওই পার্টিকুলার সাবজেক্টের সমস্ত কোয়েশ্চেনগুলো তোমার প্রায় দেখা হয়ে গেছে এবং কোন কোন জায়গাতে টোটাল শর্টকামিংস গুলো আছে সেগুলো তুমি বুঝে গেছো। এবার লাস্ট 2 দিনে সবটা পড়ে নাও, তাহলে 5 দিনের মধ্যে কিন্তু তোমার একটা বেসিক প্রিপারেশন কিন্তু হয়ে যাবে সেই সাবজেক্টে। দ্বিতীয় ভুল, এই ভুলটি আমরা পরীক্ষার হলে গিয়ে প্রায় করে থাকি। আমরা প্রশ্নটিকে খুলেই যদি দেখে নিই যে একটা কমন প্রশ্ন এসেছে, আমরা আর সেটাকে ভালো করে না পড়ে আগে আনসারটা করতে চলতে চাই। একটা ভুল আনসার যদি হয়ে যায় সেটাকে কিন্তু রেকটিফাই করার কিন্তু আর সুযোগ থাকে না এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের ক্ষেত্রে। তো তাই বলবো যে তোমরা যদি ধরে নাও একটা কোয়েশ্চেনের পেছনে 2 মিনিট দেবো, তাহলে অবশ্যই নিয়ারলি তোমার হচ্ছে 60 সেকেন্ডের আশেপাশে একটা টাইম কিন্তু রাখবেই প্রশ্নটাকে ভালো করে স্টাডি করবার জন্য। প্রশ্নটাকে বারবার পড়ো, দেখো একটু এদিক ওদিক করে প্রশ্নটা করা হয়নি তো, প্রশ্নটাকে ভালো করে পড়ে সিওর হয়ে গিয়ে তবেই তুমি কিন্তু আনসারটা করবে। যতই সোজা প্রশ্ন আসুক, যতই কমন প্রশ্ন আসুক, নিজেকে বারবার বলো আমি কোশ্চেনটাকে ভালো করে পড়ে তবেই আনসার দেব। এমসিকিউ টাইপ প্রশ্ন সলভের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় একটা ভুল করবার প্রবণতা আসে সেটার মধ্যে দিয়ে, যখন আমরা সেগুলোর উত্তরগুলোকে না মুখস্থ করবার চেষ্টা করি। এক্ষেত্রে সবচেয়ে বড় ভুলটা হয় কিভাবে, চলো দেখে নিই। আমাদের প্রশ্নপত্রগুলো যেভাবে সরকারি চাকরি পরীক্ষায় আসে তাতে দেখবে সাধারণত ক্ষেত্রে 50% মার্কস যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি রিটেন ক্লিয়ার করে দেবে। সাধারণত সব পরীক্ষাতে এটা হয়, কোনো কোনো পরীক্ষায় ব্যতিক্রম হয়, কোয়েশ্চেন সোজা বা কঠিন হওয়ার উপরে। তবে যদি তুমি 80% পরীক্ষার ক্ষেত্রে দেখো, দেখবে যে 50% মার্কসই কিন্তু রিটেন কোয়ালিফাই করার জন্য লাগে। এবার এই পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে আসে? প্রথমত 20% প্রশ্ন, যদি ধরো 100টা প্রশ্ন পরীক্ষায় থাকে তাহলে 20টা প্রশ্ন এরকম থাকবে যেটা খুব সহজ, মানে তুমি যদি প্রিপারেশন নাও নিয়ে যাও তাহলে
তাহলে 20টা মোটামুটি করে দেবে। আর তারপরে 25টা প্রশ্ন এরকম থাকে যে প্রশ্নগুলোকে তুমি মুখস্থ বা হালকা যদি কেউ প্রিপারেশন নাই বা মুখস্থ করার মতন প্রিপারেশন থাকে, তাহলে বাকি 25টা প্রশ্নের উত্তর কিন্তু সে করে ফেলতে পারে। তাহলে টোটাল হলো 45। আর বাকি 30 থেকে 35টা প্রশ্ন এরকম থাকে যেই 35টা প্রশ্ন কিন্তু কমন হয় না, বা যেই 35টা প্রশ্নকে সলভ করবার জন্য কিন্তু তোমার কনসেপ্টের দরকার হয়, তোমার মুখস্থ দিয়ে হবে না, অর্থাৎ প্রশ্নগুলো নতুন থাকে। তাই এক্ষেত্রে বলবো যে তোমার রিটেন ক্লিয়ার করা বা কোয়ালিফাই করার চান্স ততটা বেড়ে যাবে যতটা তুমি এই কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলোকে সলভ করার দিকে এগোবে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে মুখস্থ করার প্রবণতা আজকে থেকেই ত্যাগ করো। প্রত্যেকটা প্রশ্নকে ডিপে গিয়ে বোঝার চেষ্টা করো। ডিপে গিয়ে যতক্ষণ না বুঝবে সেই প্রশ্নটার উত্তরটা তোমার হলো না বলে নিজেকে বলবে। তাই এই টিপসটা হচ্ছে যে অবশ্যই আমরা আজকের থেকে শুধুমাত্র মুখস্থ নয়, কনসেপচুয়ালি প্রশ্নগুলোকে দেখবো এবং তার উত্তরগুলোকে সলভ করবার চেষ্টা করব। এবার করতে করতে যদি হালকা মুখস্থ হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই। ভুল নাম্বার 4, আমরা আরো একটা বড় ভুল করে ফেলি যে আমরা না ভেবে ফেলি যে এই ফিল্ডের মাত্র এই 3টে বা 4টে খুব হার্ড সাবজেক্ট বা এই 3টে বা 4টে সাবজেক্ট থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে, তাহলে চলো আমরা শুধু এই 3টে 4টে সাবজেক্টকেই খুব ডিপলি পড়বো আর বাকিগুলোকে ওইভাবে পড়বো না। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। আমি দেখেছি প্রধানত কোয়েশ্চেন পেপারগুলোকে যখন আমি সলভ করতাম যে প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু প্রশ্ন আসে, বা এরকমটাও হয় যে আমি 3টে বা 4টে যে সাবজেক্টের ফুল প্রিপারেশন নিয়ে গেছি, দেখা গেল সেই সাবজেক্ট থেকে যে পরিমাণ প্রশ্ন এসেছে বা সেই সাবজেক্ট থেকে যে কঠিন প্রশ্নগুলো এসেছে সেগুলো সলভ করা আমার ওই পরীক্ষা হলে গিয়ে প্রায় অসম্ভব। অথচ যেই সাবজেক্টগুলোকে আমি ছেড়ে দিয়েছি সেই সাবজেক্টগুলো থেকে এত সোজা প্রশ্ন এসেছে, যদি আমার একটু হলেও প্রিপারেশন থাকতো তাহলে কিন্তু আমি সেগুলোকে সলভ করে নিতে পারতাম। তাই তোমাদেরকে বলবো টিপস নাম্বার 4 গিয়ে যে তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টকে ধরবে। হ্যাঁ, সব সাবজেক্টগুলোকে অতটা ডিপে তুমি পড়তে নাও পারতে পারো, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারকে কিন্তু কভার করবে। ডিপে না গিয়ে হলেও হালকা করেও কভার করবে, যাতে পরীক্ষাতে আসা প্রত্যেকটা প্রশ্নকে তুমি অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে? লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে সবচেয়ে বড় ভুল এবং সবচেয়ে বড় টিপস, এটা কিন্তু করতেই হবে। সেটা হচ্ছে আমাদের একটা পারফেক্ট ডেটাবেস বানাতে হবে। এবারে ডেটাবেস বানানো মানে কি? ডেটাবেস বানানো মানে কিছু ইনফরমেশন, প্রত্যেকটা সাবজেক্ট ওরিয়েন্টেড একটা ইনফরমেশন লিখে তৈরি করতে হবে। এবার এক্ষেত্রে আমরা সবচেয়ে বড় ভুলটা কি করি? সব শুদ্ধ লিখে ফেলি। সব শুদ্ধ লিখে ফেললে কিন্তু হবে না, তাহলে খাতার পরিমাপ এর চেয়েও বড় হয়ে যেতে পারে। এমন ভাবে খাতাটা বা ডেটাবেসটা তৈরি করবে যাতে ধরে নাও তুমি পরীক্ষার আগের দিন রাতের বেলায় 2 ঘন্টা সময় পেয়েছো পড়বার জন্য, তাহলে তোমার খাতাটার পরিমাপটা অতটাই হবে যাতে কিনা 2 ঘন্টায় তুমি সমস্ত সাবজেক্টের ওভারভিউ গুলোকে কমপ্লিট করে দিতে পারো। এক্ষেত্রে আমি একটা ছোট্ট টিপস দেবো, সেটা হচ্ছে যে যে জিনিসগুলো তোমার মনে থাকে না বা যে জিনিসগুলো বারবার করে আসছে এগুলোকে নিয়েই তুমি প্রত্যেকটা, যেমন যে প্রথমে বললাম প্রত্যেকটা সাবজেক্ট ওরিয়েন্টেড তুমি যখন প্রিপারেশন নিচ্ছ সেই সময় এই ডেটাবেসটাকে তৈরি করো। এবং প্রত্যেকটা ডেটাবেস প্রথমবার যখন প্রিপারেশন নিলে তখন যে ডেটাবেসটা করবে সেটা যদি 1 পাতা হয় তারপরে আরো 2টো পাতা ছেড়ে রেখে পরেরটা শুরু করো। কেন কি তুমি যখন দ্বিতীয়বারের জন্য সাবজেক্টে প্রিপেয়ার করবে তখন কিন্তু তোমার আরো ওখানে ইনফরমেশন ইনক্লুড হবে। ঠিক আছে? তাই ডেটাবেসটা কিন্তু অবশ্যই তৈরি করবে। আর এই 5টা ভুল বেরিয়ে আসার জন্য 5টা টিপস তোমরা অ্যাপ্লাই করো, অবশ্যই অবশ্যই সাকসেসের দিকে তোমরা একদম এগিয়ে যাবে। তাই আজকে এখানেই আমার ভিডিওটাকে রাখি, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই ধরনের ভিডিও, এই ধরনের টিপস আমি আরো দেবো যাতে কিনা তোমরা খুব তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে সরকারি চাকরি পরীক্ষায় পেয়ে যাও। আমার বেস্ট উইশেস সবার জন্য।